হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে আমাদের পরিবেশের অর্থাৎ তোমাদের পরিবেশের কিন্তু ভৌত পরিবেশ চ্যাপ্টারটার আরও একটা ক্লাস শুরু করব। ভৌত পরিবেশের প্রথম 3টে সাব পার্ট আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি এবং তাদের কিন্তু প্রশ্নোত্তরও আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আজকে আমরা শুরু করব মাটি ও জলের বোঝাপড়া থেকে এবং আজকেও আমরা 3-4টে সাব টপিক কিন্তু কমপ্লিট করব এবং এই ছকগুলোও কিন্তু এই ক্লাসেই আমি তোমাদের সাথে সলভ করে দেবো। পরের ক্লাসে আমি এই 4টে পার্টের আবার কিন্তু প্রশ্নোত্তর শেয়ার করবো। তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। মাটি ও জলের বোঝাপড়া। স্যার ক্লাসে এলেন, হাতে একটা ব্যাগ, তা থেকে একটা পলিথিনের কৌটো বের করলেন। তার মুখটা খোলা, কৌটোর পিছন দিকটা দেখালেন অনেকগুলো ফুটো। এবার একটা ফিল্টার পেপার বের করে কৌটোটার তলায় বিছিয়ে নিলেন। তারপর বললেন, এটার ভিতর দিয়ে জল গলে যাবে, মাটির কণাটা যাবে না। তারপর সমীরের আনা 1 কাপ মাটি ঢাললেন, কৌটোটা একটা কাঁচের গ্লাসের ওপর বসালেন। বললেন, সমীর, এর ওপর জল ঢাললে কি দেখা যাবে বলো? সমীর বলল, মাটিটা ভিজবে আর খানিকটা জল চুইয়ে নিচের গ্লাসে পড়বে। তাহলে এখানে যদি ছবিটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে এখানে কিন্তু ওই ফিল্টার পেপারটা লাগানো হয়েছে, কিন্তু ছবিতে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। কিন্তু তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো দেখতে পাবে যে আকাশি দাগটার সাথে সাথে একটা কালো রঙের দাগ রয়েছে, সেটাকে এখানে ফিল্টার পেপার বোঝানো হয়েছে। আর এখানে দেখো সেই ফিল্টার পেপারের ওপরে কিন্তু মাটি দেওয়া হয়েছে এবং মাটি দেওয়ার ফলে ও মাটির যে কাঁকড়গুলো সেগুলো এখানে আটকে পড়েছে এবং জলকণাগুলো, জলের যে কণাগুলো সেগুলো কিন্তু গ্লাসের মধ্যে গিয়ে জমা হয়েছে। তো তারপরে দেখো রয়েছে, রাবেয়া বলল, স্যার আর 2টো কৌটো দেবেন? আমি আর মিনতি যে মাটি এনেছি তাতেও জল ঢালবো। স্যার আরও 2টো কৌটো ফিল্টার পেপার দিলেন। রাবেয়া আর মিনতি সেই কৌটোগুলোর তলায় ফিল্টার পেপার বিছিয়ে নিল। তারপর নিজেদের আনা মাটি 1 কাপ করে ঢাললো। স্যার বললেন, এবার যে যা মাটি এনেছো তার উপরে 2 কাপ করে জল ঢালো। তারপর দেখো কি হয়, ওরা সবাই খুব সাবধানে জল ঢাললো। স্যার বললেন, ভালো করে দেখো কোন কৌটো থেকে আগে জল পড়া শুরু হয়, কোনটা থেকে বেশিক্ষণ ধরে জল পড়ে আর কোনটা থেকে নিচের গ্লাসে বেশি জল জমে। তারপর যা দেখলে তা লেখো আর তা থেকে কি কি বোঝা গেল তাও লেখো। তাহলে দেখো এখানে তেমন কিন্তু প্রশ্ন তেমন নেই, যেগুলো থাকে সেগুলো আমি তোমাদের প্রতিটা ক্লাসেই বলে দিই। যারা প্রতিটা ক্লাস দেখো তারা কিন্তু সেগুলো জানো। তো এখানে তেমন কিছু বোঝার নেই বা কোশ্চেন নেই। তারপরে দেখো একটা ছক রয়েছে যেখানে কিছু প্রশ্ন হলেও হতে পারে। যেমন দেখো, আগে জল পড়া শুরু হয়েছে কোন মাটিতে? আগে কিন্তু বেলে মাটি যদি থাকে তাহলে কিন্তু সেটার থেকে জল পড়া তাড়াতাড়ি শুরু হবে। আর বেশিক্ষণ ধরে জল পড়বে কিন্তু এঁটেল মাটি থেকে। মানে এখানে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেটাই কিন্তু এখানে ছকের আকারে দেওয়া রয়েছে। তারপরে দিয়েছে, নিচের গ্লাসে বেশি জল জমবে কোন মাটি থাকলে? দোআঁশ মাটি থাকলে। তারপরে দেখো দিয়েছে, বোঝা গেল কোন মাটি মানে কি সেটাই এখানে জানতে চেয়েছে। তাহলে তাড়াতাড়ি জল বেরিয়ে যায় বেলে মাটি থেকে, ভিজতে বেশি সময় লাগে এঁটেল মাটির, বেশি জল বেরিয়ে যায় দোআঁশ মাটি থেকে, আর বেশি জল ধরে রাখতে পারে এঁটেল মাটি। তাহলে এই চ্যাপ্টারে কিন্তু বলতে গেলে এই 4টেই মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, বা এই 4টেই প্রশ্ন আছে যে কোন মাটি থেকে জল বেশি তাড়াতাড়ি বেরিয়ে যায় বা কোন মাটিটা ভিজতে বেশি সময় লাগে। এই 4টে প্রশ্নই কিন্তু এই পার্টটা থেকে রয়েছে। আর এত অবধি ক্লাসটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, দেরি না করে চটপট ক্লাসটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন ক্লাস দেখতে চাও তোমরা, বা এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো। এছাড়া তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটাকে বেশি করে শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নেবে। এরপরে দেখো রয়েছে উপকার, অপকার, যত্ন ও পুষ্টি। সুধাময় দেখলো মাটিতে সুতোর মতো কী সব রয়েছে, তবে সুতো নয়। স্যারকে দেখালো, দেখেই স্যার বললেন, এ তো কেঁচো, মাটিটা রোদে শুকিয়েছো, এরা মরে শুকিয়ে কালো হয়ে গেছে। মিনতি বলল, স্যার ওগুলো তো মাটির স্বাভাবিক উপাদান। হ্যাঁ, কেঁচো মাটির সজীব জৈব উপাদান। এমন আরও অনেক ছোট ছোট জীব মাটিতে আছে, কিছু খালি চোখে, কিছু আতশ কাচ দিয়ে দেখা যায়। এছাড়াও এমন অনেক জীবাণুও মাটিতে থাকে যাদের এভাবেও দেখা যায় না। এরা সবাই মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে, তার ফলে মাটি উর্বর হয়। তাহলে মাটিকে উর্বর করতে কেঁচো কীভাবে সাহায্য করে সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এছাড়া আমাদের একটা প্রশ্ন হতে পারে কি, যে মাটির সজীব জৈব উপাদানের নাম লেখো, সেটা হচ্ছে কিন্তু কেঁচো। তাহলে এখান থেকে কিন্তু 2-3টে প্রশ্ন আপাতত আমরা পেলাম। তারপরে দেখো রয়েছে, রিয়াজ বলল, রিয়াজ বলল, সার দিলেও তো মাটি উর্বর হয়, নাইট্রোজেন সার, ফসফেট সার, কম্পোস্ট সার। তাহলে কতগুলো সারের নাম আমরা জানতে পারলাম। এখান থেকে সেই সারগুলোর নাম মনে রাখবে এবং সেগুলোর কাজ কি, সেগুলো হচ্ছে মাটিতে উর্বর করতে কিন্তু কাজে লাগে। সার থেকে বিভিন্ন উপাদান নেয় গাছ, সব সারের মধ্যে অনেক উপাদান একসঙ্গে থাকে, তার মধ্যে থেকে গাছ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এইসব উপাদান বেছে নেয়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে গাছ কোন কোন উপাদান মাটি থেকে বেছে নেয়, সেটাও কিন্তু এখান থেকে, বা সার থেকে বেছে নেয়, সেটাও কিন্তু একটা প্রশ্ন রয়েছে।
তাতে মাটির সজীব উপাদান কীভাবে সাহায্য করে? তপন বলল, কম্পোস্ট তো জৈব সার, অনেক ভাঙলে তবে গাছ নাইট্রোজেন ফসফরাস পাবে। মাটির ভিতরে ছোট ছোট জীব এবং জীবাণুরা সেই কাজে সাহায্য করে। হাত পচা পাতা ভাঙতেও সাহায্য করে। স্যার বললেন, ঠিক বলেছো, কিন্তু তুমি এত জানলে কী করে? আমাদের জৈব সারের দোকান আছে, বাবা আলোচনা করছিল, আমি শুনে বুঝে নিয়েছি। আগে জৈব সারই ছিল, রাসায়নিক সার অনেক পরে এসেছে। মিনতি বলল, পলিথিন, প্লাস্টিক এগুলো কিভাবে ভাঙে না, ওগুলো মাটিকে আলো হাওয়া পেতে দেয় না, গাছের শিকড়গুলোকে মাটিতে ঢোকার সময় বাধা দেয়। তাহলে এইটুকু অংশে দেখো রয়েছে আরও দুটো তিনটে প্রশ্ন, যেমন কি একটা জৈব সারের উদাহরণ যদি আসতে পারে পরীক্ষায় প্রশ্ন, সেটা হয়ে যাবে কম্পোস্ট। আচ্ছা, আর জৈব সার না রাসায়নিক সার আগে এসেছে? আগে কিন্তু হয়েছে জৈব সার, পরে কিন্তু রাসায়নিক সার তৈরি করা হয়েছে। এছাড়া প্রশ্ন আসতে পারে যে প্লাস্টিক বা পলিথিন এগুলো কি ভাঙে? এগুলো কিন্তু ভাঙা যায় না। এগুলো কি করে? গাছের ক্ষতি করে বা মাটিরও ক্ষতি করে। এছাড়া কিন্তু মাটিকে আলো হাওয়া এগুলো কিন্তু এরা পেতে দেয় না, তাতে কিন্তু বাধা দেয়। আমি যখন নেক্সট প্রশ্ন উত্তরের ক্লাস শেয়ার করবো, সেখানে কিন্তু আমি এই সব প্রশ্ন কিন্তু সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপরে দেখো রয়েছে, শিকড় মাটিতে ঢুকতে না পারলে মুশকিল, ঝড়ে গাছ উল্টে যাবে। রিয়াজ বলল, ওগুলো মাটির শত্রু, বেছে এক জায়গায় জড়ো করে রাখতে হবে, দেখতে হবে আবার যেন উড়ে না যায়, আর পলিথিনের ব্যবহারও কমাতে হবে। তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে বা এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে মাটির শত্রুগুলি কী কী? তখন কিন্তু তোমাদের লিখতে হবে পলিথিন, প্লাস্টিক, এই যে জিনিসগুলো সেইগুলো হচ্ছে কিন্তু মাটির শত্রু। এরপরে দেখো রয়েছে একটা ছক, যেটার উত্তর এবার আমরা দেখে নেব। সেটা হলো, দেখো মাটির উপকারী উপাদান কী কী? কেঁচো, ছোট ছোট জীব ও জীবাণুরা। আর কিভাবে উপকার করে? এরা মাটির উপাদানগুলোকে ভাঙতে সাহায্য করে, যা থেকে গাছ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি উপাদান নেয়। পরের পয়েন্টে রয়েছে হচ্ছে চকে, মাটির ক্ষতিকর উপাদান কি? পলিথিন, প্লাস্টিক। কিভাবে ক্ষতি করে? এরা মাটিকে আলো হাওয়া পেতে দেয় না, গাছের শিকড়কে মাটিতে ঢুকতে বাধা দেয়। নেক্সট হচ্ছে, উপকারী উপাদান বাড়াতে আর ক্ষতিকর উপাদান কমাতে আমরা কি কি করব? উপকারী উপাদান বাড়াতে আমাদের কম্পোস্ট জাতীয় সার ব্যবহার করা উচিত, আর ক্ষতিকর উপাদান কমাতে প্লাস্টিক জাতীয় জিনিস এক জায়গায় জড়ো করে রাখতে হবে। এরপরে দেখো রয়েছে, মাটির থেকে সোনার ধান। আমন ধান রোয়ার জন্য জমিতে একটু উঁচু জল দাঁড়াতে হয়। ধানের ছোট চারা বীজতলা থেকে তুলে বসানো হয়, তবে আউশ ধানের জন্য বীজতলার দরকার হয় না। তাহলে প্রশ্ন এখানেই দুটো রয়েছে, ছোট ছোট প্রশ্ন, যেমন কি কোন ধানের জন্য বীজতলার প্রয়োজন হয় এবং কোনটার জন্য প্রয়োজন হয় না। আমন ধানে বীজতলার প্রয়োজন হয়, আর আউশ ধানে কিন্তু তার প্রয়োজন হয় না। এরপরে রয়েছে, রোয়ার আগে মাটিটা কাদা করতে হয়। টানা বৃষ্টি হলে নিচু জমিতে জল দাঁড়ায়, তখন বীজতলা থেকে বীজ ধান উপড়ে রুয়ে নেয়। অপর্ণা চাষের কাজ দেখেনি, তাই বলল, বীজ ধান মানে কি? সমীর বলে দিল, প্রথমে ছোট জায়গায় ধান ছড়াতে হয়, এটা বীজতলা। ঘন হয়ে ছোট ছোট চারা গাছ বের হয়, সেই কাজগুলোকে বলে বীজ ধান। হাতখানেক হলে সেগুলো তুলে বসাতে হয়। বিগতখানেক অন্তর সারি দিয়ে বসায়, সেই চারা বসানোকে বলে রোয়া। তাহলে এইখানে দেখা রয়েছে আরও কয়েকটা প্রশ্ন, যেমন কি বীজতলা কি, বীজ ধান কি, এবং রোয়া বলতে কি বোঝো? এই তিনটে কিন্তু এখান থেকে প্রশ্ন পাওয়া যাচ্ছে। এরপরে রয়েছে, স্যার বললেন, তাই যে মাটি সহজে কাদা করা যায় তাতেই শহরে জল জমে, সেখানেই ধান রোয়া যায়, সেই মাটি ধান চাষের জন্য ভালো। তাহলে যে মাটিতে বেশি ভালোভাবে কাদা করা যায় বা সহজে কাদা করা যায়, সেই মাটিটাই কিন্তু ধান চাষের জন্য উপযুক্ত মাটি। তারপরে দেখো এখানে রয়েছে, তোমার কাছাকাছি যেখানে ধান চাষ হয় সেখান থেকে মাটি সংগ্রহ করো এবং সেটা পরীক্ষা করে কি কি পেলে না পেলে সেটা ছবি আঁকো ও লেখো। এটা তেমন কিছু নয়। তারপরে আমরা দেখে নেব পরের সাবটপিক কি রয়েছে হচ্ছে মাটির উপর চা গাছ। শুধু ধান নয়, সব খাদ্যের জন্য এই মাটির দরকার। তাই কি মাছ, মাংস, ডিম তৈরি করতেও? হ্যাঁ দরকার, কারণ মাটি ছাড়া গাছ হবে না। গাছ অথবা শস্য খেলে তবেই তো প্রাণীদের মাংস হবে। পুকুরও তো মাটির উপরেই, তাই মাটি ছাড়া মাছও হবে না। সকালবেলার চা থেকে সব খাবার পেতেই মাটি চাই। রাবেয়ার আব্বু অবশ্য মাটির উপর চা গাছ দেখেনি, শুধু শুনেছে দার্জিলিংয়ের পাহাড়ে চা হয়। সেও কি আসলে মাটিতে? স্যার বললেন, মাটিতে তো বটেই, দার্জিলিংয়ের পাহাড়েও মাটি থাকে, আর তার উপরেই চা গাছ হয়। অজিত বলল, পাহাড়ে ধান শাকসবজি হয় না? হয়, সবেরই চাষ হয়, উঁচু তো, মে জুন মাসেও ঠান্ডা। কপি হয়, যে পাহাড়ের ঢালে চাষের ছোট ছোট জমি তৈরি করে নেওয়া হয়, অনেকটা সিঁড়ির মতো, সেখানে জল আটকে ধান চাষও হয়। তাহলে পাহাড়ে কেমনভাবে ধান চাষ করা হয় সেটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। এরপরে রয়েছে, ওরা এত জানতো না। শ্যামল বলল, পাহাড়ে এত মাটি আছে? ধান বা শাকসবজি চাষে মোটে 1-1.5 ফুট গভীর মাটি লাগে। বড় গাছ হয় না? বড় গাছও হয়, বড় গাছের শিকড় পাথরের ফাঁকে
মাটিতে ঢুকে যায়, কখনো পাথর ফাটিয়েও ঢুকে যায়। পাথরের ভিতরে মাটি আসে কোথা থেকে? ভূমিকম্পে, সূর্যের তাপে, প্রবল বৃষ্টিতে পাথর ফেটে গুঁড়ো হয়। অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি হয়। মস ফানরাও মাটি তৈরিতে সাহায্য করে। এভাবে মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে। সেই মাটির কিছুটা পাথরের ফাটল দিয়ে ভিতরে চলে যায়, আবার কিছুটা বৃষ্টিতে ধুয়ে সমতলে এসে থিতোয়। তবে মনে রেখো, পাহাড়, সমতল সর্বত্র এই খাদ্য তৈরি করতে মাটি চাই। তাহলে মাটি ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। পাহাড়েও কিন্তু মাটি থাকে। তাহলে এখান থেকে আরও কয়েকটা প্রশ্ন হতে পারে কি, ধান বা শাকসবজি চাষের জন্য কত গভীর মাটি প্রয়োজন? 1 থেকে 1.5 ফুট কিন্তু গভীর মাটির প্রয়োজন, খুব বেশি গভীর মাটির কিন্তু প্রয়োজন পড়ে না। এছাড়াও হচ্ছে পাথরি এলাকা বা পাহাড়ি এলাকায় কিন্তু মাটি কোথা থেকে আসে বা পাথরের ভিতরে মাটি কোথা থেকে আসে, একটা 2 মার্কসের প্রশ্ন হতে পারে। তো এখান থেকেও কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন পাওয়া গেল। এরপরে রয়েছে দেখো আরও একটা ছক, যেমন কি কিসের চাষ? ধান শাকসবজির চাষ করতে কতটা গভীর মাটি লাগে? 1 থেকে 1.5 ফুট গভীর মাটি লাগে। কেমন ধরনের মাটি লাগে? চাষযোগ্য মাটি লাগে। আর কিভাবে সেই মাটি চাষের যোগ্য হয়? সার দিয়ে সেই মাটিটাকে চাষের যোগ্য করা হয়। তাহলে আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই 4টি পার্ট শেয়ার করলাম। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমরা আর কেমন ধরনের ক্লাস দেখতে চাইছো, বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু সেটাও কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর নেক্সট ক্লাসে কিন্তু আমি এই পার্টটাতে কিন্তু প্রশ্ন উত্তর শেয়ার করবো, তাই সেগুলোও কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।